আসসালামু আলাইকুম। এক দম্পতি কক্সবাজার যাওয়ার পরিকল্পনা করছে। এই ভ্রমণে যাওয়ার জন্য তাদের একটি চকচকে নতুন গাড়িও রয়েছে। যাবার জন্য সবকিছুই প্রস্তুত। সুন্দর সকালে তারা কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। কিন্তু শহরের কোলাহল পেরিয়ে হাইওয়েতে উঠতেই গাড়িটি হঠাৎ থেমে গেল। অনেক চেষ্টার পর গাড়িটি কিছু পথ চলল, কিন্তু একটু পরে আবার সে একই সমস্যা। সময়ের সাথে সাথে তাদের এই আনন্দ রূপ নিল চরম বিরক্তি আর হতাশায়। অবশেষে অনেক কষ্ট করে তারা একজন অভিজ্ঞ মেকানিকের কাছে গাড়িটি নিয়ে গেল। মেকানিক কিছুক্ষণ গাড়িটিকে পর্যবেক্ষণ করলেন। বুঝতে পারলেন গাড়িটি বাইরে থেকে দেখতে একদম নতুন হলেও ভেতরে সমস্যা রয়েছে। তিনি গাড়ির বনেট খুললেন, কিছু আধুনিক যন্ত্র লাগিয়ে পরীক্ষা করলেন এবং মাত্র কয়েক মিনিটের মধ্যেই মূল সমস্যাটি খুঁজে বের করলেন। ইঞ্জিনের ভেতরে একটি ছোট্ট পাইপে ময়লা জমে তেল সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল। তিনি পাইপটি পরিষ্কার করে দেওয়ার সাথে সাথেই গাড়িটি আবার আগের মতো চলতে শুরু করলো। এবার আর তাদের স্বপ্নের গন্তব্যে পৌঁছাতে বাধা রইল না। সত্যি বলতে কি, বন্ধ্যাত্বের চিকিৎসাও ঠিক এই গাড়িটির গল্পের মতোই। বাইরে থেকে দেখতে আপনারা স্বামী স্ত্রী দুজনেই হয়তো পুরোপুরি সুস্থ, কিন্তু আপনাদের শরীরের ভিতরে এমন কোনো সামান্য সমস্যা লুকিয়ে থাকতে পারে যা আপনাদের মাতৃত্ব বা পিতৃত্ব হওয়ার পথে বারবার থামিয়ে দিচ্ছে। এই লুকানো কারণটি না জেনে শুধু অনুমান করে একের পর এক চেষ্টা চালিয়ে যাওয়াটা অনেকটা অন্ধকার রাস্তায় গাড়ি ঠেলে নিয়ে যাওয়ার মতো। এতে সময়, শক্তি ও আশা এই তিনটি নষ্ট হয়। আর সেই লুকানো সমস্যাটিকে খুঁজে বের করার জন্যই প্রয়োজন হয় কয়েকটি টেস্ট। এই টেস্টগুলো হলো সেই ডায়াগনস্টিক টুল যা আপনার চিকিৎসককে বলে দেয় ঠিক কোন জায়গায় সমস্যাটি হয়েছে। তাই টেস্ট করতে হবে কথাটি শুনে ভয় পাবেন না। বিশ্বাস করুন, এগুলো আপনার শত্রু নয়, বরং আপনার স্বপ্ন পূরণের পথের সবচেয়ে বড় বন্ধু। আজ আমরা জানবো নারী ও পুরুষের জন্য কোন কোন টেস্টগুলো জরুরি, কখন ও কিভাবে সেগুলো করা উচিত, এবং এর ফলাফল দেখে আমরা কি বুঝতে পারি, যা একজন সচেতন বন্ধ্যাত্ব রোগীর জন্য জেনে রাখা খুবই জরুরি। প্রথম ধাপ, পুরুষের দায়িত্ব ও গুরুত্বপূর্ণ টেস্টগুলো। তিক্ত অভিজ্ঞতা থেকে বলছি, পুরুষদের মধ্যে অনেকেই একটা ভুল করেন। টেস্ট করে যদি নিজের সমস্যা ধরা পড়ে সেই ভয় পায়। আবার এমনও হতে পারে তার ইগো বা লজ্জার কথা ভেবে টেস্ট করতে চান না। সেই পুরুষদের কাছে আমি বিনীতভাবে প্রশ্ন রাখছি, আপনার মা, বাবা বা প্রিয় স্ত্রী যদি দীর্ঘদিন অসুস্থ থাকে, তখন আপনি কি তাকে নিয়ে বিচলিত হন না? নামি দামি ডাক্তার কি দেখাতে চান না? কি রোগ হয়েছে টেস্ট করাতে চান না? তবে নিজের বেলায় কেন এত উদাসীন আপনি? এখানে লজ্জার কোনো কারণ নেই। আপনার সমস্যা থাকলে সেই সমস্যার বিজ্ঞানসম্মত চিকিৎসাও আছে। নিজেকে অপরাধী না ভেবে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে আসুন। পুরুষদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রাথমিক পরীক্ষাটি হলো সিমেন অ্যানালাইসিস বা বীর্য পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে শুক্রাণুর সংখ্যা, তাদের গতিশীলতা, তাদের আকার এবং বীর্যের অন্যান্য বৈশিষ্ট্য সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়। এখন জানবো এই টেস্টটা কিভাবে করতে হয়। এই পরীক্ষা করার 3 থেকে 5 দিন আগে থেকেই স্ত্রীর সাথে মেলামেশা করা বা বীর্যপাত করা থেকে বিরত থাকতে হবে। তারপরেই ল্যাবে গিয়ে বীর্যের নমুনা দিতে হবে। এর কম বা বেশি দিন বিরতি দিলে ফলাফল ঠিক নাও আসতে পারে। এখন জানবো এই টেস্টের ফলাফলগুলো নিয়ে কিছু কথা। প্রথমে জানবো শুক্রাণুর সংখ্যা। একজন সুস্থ পুরুষ সাধারণত 1.5 থেকে 5 মিলিলিটার বীর্য নির্গত করে। এর মধ্যে প্রতি মিলিলিটারে 15 মিলিয়ন বা তার বেশি শুক্রাণু থাকলে তা স্বাভাবিক ধরা হয়। এর কম হলে অলিগোস্পার্মিয়া বলা হয়। তবে মনে রাখবেন, সংখ্যা কম মানেই সন্তান হবে না এমনটা কিন্তু না। তারপরে জানবো গতিশীলতা সম্পর্কে। এই বীর্যের মধ্যে 40% বা তার চেয়ে বেশি শুক্রাণু গতিশীল থাকলে তাকে স্বাভাবিক ধরা হয়। তারপর জানবো এই শুক্রাণুর আকার সম্পর্কে। 4% বা তার চেয়ে বেশি
শুক্রাণু স্বাভাবিক আকৃতির হলে তা ভালো। এখন আমরা জানবো এই টেস্টের সাবধানতা ও সচেতনতা সম্পর্কে। ১. যদি প্রাথমিক পরীক্ষায় শুক্রাণুর সংখ্যা, গতিশীলতা ও আকার স্বাভাবিক থাকে, তবে পুরুষদের জন্য সাধারণত আর পরীক্ষার প্রয়োজন হয় না। ২. যদি রিপোর্টে অস্বাভাবিকতা আসে, তবে আতঙ্কিত না হয়ে কিছুদিন পরে অন্ততপক্ষে ২ থেকে ৩ বার আলাদা আলাদা ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষাটি পুনরায় করানো উচিত। কারণ অনেক সময় সাময়িক অসুস্থতা, মানসিক চাপ বা ভুল পদ্ধতিতে নমুনা সংগ্রহ করার কারণেও ফলাফল ঠিক না আসতে পারে। ৩. পরবর্তী রিপোর্টগুলিতেও যদি একই রকম রেজাল্ট আসে, অর্থাৎ অ্যাজোস্পোমিয়া বা শুক্রাণু একেবারেই নেই বা খুব কম থাকলে, সেক্ষেত্রে হরমোন পরীক্ষা দেওয়া হয়। এতে টেস্টোস্টেরন, ফলিকল স্টিমুলেটিং হরমোন বা এফএসএইচ, লিউটেনাইজিং হরমোন বা এলএইচ, প্রোল্যাক্টিন সম্পর্কে জানা যায়। ৪. যদি অ্যাজোস্পোমিয়া বা শুক্রাণুর সংখ্যা অত্যন্ত কম থাকে এবং অন্যান্য কারণ খুঁজে পাওয়া না যায়, তবে জেনেটিক পরীক্ষা করা হয়। দ্বিতীয় ধাপ, নারীদের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা। বাচ্চা কনসেপ্টের ক্ষেত্রে নারীদের প্রক্রিয়াটা কিছুটা জটিল, যা প্রধানত ৪টি বিষয়ের উপর নির্ভর করে। ১. ডিম্বাণুর উৎপাদন কেমন হচ্ছে। ২. ফ্যালোপিয়ান টিউবের কার্যকারিতা ঠিকমতো হচ্ছে কিনা। ৩. শিশু ধারণের জন্য জরায়ুর সুস্থতা ঠিক আছে কিনা। ৪. হরমোন ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ের সুস্থতা সম্পর্কে জানতে হয়। চলুন এখন জেনে আসি কোন কোন টেস্টগুলো করা প্রয়োজন, কেন প্রয়োজন, কাদের জন্য প্রয়োজন, কিভাবে টেস্টগুলো করা হয় এবং কোথায় করাবেন। প্রথম টেস্টটির নাম ওভারিয়ান রিজার্ভ টেস্টিং। জানলে হয়তো আশ্চর্য হবেন, একটি মেয়ের ডিম্বাণু তৈরি হওয়া শুরু হয় তার মায়ের গর্ভে থাকা অবস্থাতেই। এরপর তার জন্ম হয়, প্রথম মাসিক শুরু হয়, আর প্রতি মাসেই প্রকৃতির নিয়মে ডিম্বাণু নিঃশেষ হতে থাকে। কিন্তু কারো কারো ক্ষেত্রে এই প্রক্রিয়াটি খুব দ্রুত ঘটে। এবার জানবো এই টেস্টটি কেন করতে হয়। এই পরীক্ষার মাধ্যমে জানা যায় একজন নারীর ডিম্বাণু ভাণ্ডারে কি পরিমাণ ডিম্বাণু আছে। যদি ডিম্বাণু ভাণ্ডারে ডিম্বাণুর রিজার্ভ কম থাকে, তার মানে দ্রুত চিকিৎসার প্রয়োজন। এই টেস্টটি কাদের জন্য বিশেষ জরুরি। ক. যাদের বয়স ৩০ বছর বা তারও বেশি। খ. যদি ফ্যালোপিয়ান টিউব বা ডিম্বাশয়ে কোনো অপারেশন হয়ে থাকে, যেমন সিস্ট অপারেশন, একটোপিক প্রেগনেন্সির কারণে টিউব অপারেশন। গ. যদি ক্যান্সারের চিকিৎসা, কেমোথেরাপি, রেডিয়েশন গ্রহণ করে থাকেন বা দীর্ঘমেয়াদী মেথোট্রেক্সেটের মতো ওষুধ গ্রহণ করে থাকেন। ঘ. যদি পরিবারের অন্যান্য সদস্যদের দ্রুত মেনোপজের ইতিহাস থাকে, যেমন মা, বোন, খালাদের তাড়াতাড়ি মাসিক বন্ধ হয়ে যাওয়ার ইতিহাস। এখন জানবো এই টেস্টটা কিভাবে করা হয়। ক. অ্যান্টাল ফলিকল কাউন্ট বা এএফসি। মাসিকের দ্বিতীয় বা তৃতীয় দিনে ট্রান্সভ্যাজানাল আলট্রাসোনোগ্রাফের মাধ্যমে ডিম্বাশয়ের ছোট ছোট ডিম্বাণুর সংখ্যা গোনা হয়। এটি সরাসরি ডিম্বাণু রিজার্ভের একটা ভালো ধারণা দেয়। খ. অ্যান্টিমোলেরিয়ান হরমোন বা এএমএইচ। এটি একটি রক্ত পরীক্ষা, যা করার জন্য মাসিকের দিনের উপর নির্ভর করতে হয় না, যে কোনো সময় করা যায়। এখন আমরা এই পরীক্ষার ফলাফলের গুরুত্বটা জেনে নিই। এএমএইচ এর পরিমাণ যদি ২ এর বেশি থাকে, তাহলে ডিম্বাশয়ের রিজার্ভ পরিমাণ ভালো আছে। এএমএইচ এর পরিমাণ ২ এর কম হলে ডিম্বাণুতে রিজার্ভের পরিমাণ কম আছে। এএমএইচ এর পরিমাণ ১ এরও কম হলে তা আশঙ্কাজনক কম রিজার্ভের নির্দেশ করে এবং দ্রুত চিকিৎসার প্রয়োজন হয়। গ. এখন জানবো এফএসএইচ এবং ইস্ট্রোজেন পরীক্ষা সম্পর্কে। মাসিকের দ্বিতীয় বা তৃতীয় দিনে এই হরমোনগুলো রক্ত পরীক্ষার মাধ্যমে করা হয়। এফএসএইচ এর মাত্রা বেশি হলে ডিম্বাণু রিজার্ভ কমের দিকে ইঙ্গিত করে। ওভারিয়ান রিজার্ভ টেস্টিং এর পরে এখন আমরা ফ্যালোপিয়ান টিউবের কার্যকারিতা পরীক্ষা সম্পর্কে জানবো। ডিম্বাশয় থেকে ডিম্বাণু জরায়ুতে আসার পথটি হলো ফ্যালোপিয়ান টিউব। এই পথটি বন্ধ থাকলে গর্ভধারণ হয় না। এখন আমাদের জানতে হবে এই টেস্টটা কেন করা জরুরি। ফলিপয়েন্ট টিউবটি খোলা আছে কিনা তা জানতে এই পরীক্ষাটি করা হয়। এখন জানবো এই পরীক্ষাটি কিভাবে করা হয়। ক. হিস্টোরোসালপিঙ্গোগ্রাফি বা এইচএসজি পরীক্ষা।
এটি একটি এক্স-রে পরীক্ষা। সাধারণত মাসিক হওয়ার 7 থেকে 10 দিনের মধ্যে এই পরীক্ষাটি করা হয়। জরায়ুর মধ্যে এক ধরনের লিকুইড পদার্থ প্রবেশ করানো হয়, যা টিউব দিয়ে প্রবাহিত হওয়ার সময় এক্স-রে দেখা যায়। এটি টিউবের মধ্যে কোনো ব্লক আছে কিনা বা জরায়ুর ভিতরে কোনো অস্বাভাবিক কিছু আছে কিনা তা নির্ণয় করতে সাহায্য করে। অনেকে এই টেস্ট নিতে ভয় পান, তবে এটি সামান্য অস্বস্তি ছাড়া খুব বেশি কষ্টদায়ক নয়। খ, আরেকটি ভালো টেস্ট হলো ল্যাপারোস্কোপি টেস্ট। এটি একটি ছোট্ট অস্ত্রোপচার পদ্ধতি, যেখানে পেটে একটা ছোট্ট ছিদ্র করে ক্যামেরা প্রবেশ করানো হয়। এটি এইচএসজি টেস্টের চেয়েও বেশি নির্ভুলভাবে টিউব এবং জরায়ুর ভেতরের অবস্থা দেখতে এবং একই সাথে ছোটখাটো সমস্যাগুলোকে সারিয়ে তুলতে সাহায্য করে। ফ্যালোপিয়ান টিউব পরীক্ষার পর এখন আমরা 3 নম্বরে জরায়ুর অবস্থা পরীক্ষা সম্পর্কে জানব। জরায়ু হলো সেই পবিত্র স্থান যেখানে শিশু বেড়ে ওঠে। এর ভিতরের পরিবেশ সুস্থ থাকা আবশ্যক। এই পরীক্ষাটা কেন করা জরুরি? জরায়ুর ভিতরে কোনো পলিপ, ফাইব্রয়েড বা গঠনগত ত্রুটি আছে কিনা তা জানতে এই পরীক্ষাগুলো করা হয়। এখন জানবো কিভাবে করা হয়। ক, আলট্রাসোনোগ্রাফি। ট্রান্সভ্যাজানাল আলট্রাসোনোগ্রাফি জরায়ুর ভিতরের অবস্থা, এন্ডোমেট্রিয়ামের পুরুত্ব এবং যে কোনো অস্বাভাবিকতা শনাক্ত করতে সাহায্য করে। খ, হিস্টেরোস্কোপি। এটি একটি ছোট এন্ডোস্কোপি পদ্ধতি, যেখানে জরায়ুর মুখ দিয়ে একটি ছোট্ট ক্যামেরা প্রবেশ করিয়ে জরায়ুর ভিতরের অংশ সরাসরি দেখা হয় এবং প্রয়োজনে কোনো সমস্যার কিছু সমাধানও করা যায়। জরায়ুর অবস্থা জানার পর এখন আমরা জানবো 4, হরমোন পরীক্ষা ও অন্যান্য সংশ্লিষ্ট পরীক্ষা। থাইরয়েড ফাংশন টেস্ট, TSH। থাইরয়েড হরমোনের ভারসাম্যহীনতা গর্ভধারণকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে। TSH এর মাত্রা 2.5-এর নিচে রাখা গর্ভধারণের জন্য আদর্শ। তারপর জানবো প্রোল্যাকটিন সম্পর্কে। এই হরমোনের উচ্চ মাত্রা থাকলে তা ওভুলেশনে বাধা দিতে পারে। তারপর জানতে হবে ডায়াবেটিক্স পরীক্ষা সম্পর্কে। অনিয়ন্ত্রিত ডায়াবেটিক্স গর্ভধারণ ও গর্ভাবস্থায় কিছু জটিলতা সৃষ্টি করে। আমরা আরো জানবো ভিটামিন ডি সম্পর্কে। ভিটামিন ডি এর অভাবও গর্ভধারণের উপর প্রভাব ফেলে। কোথায় পরীক্ষাগুলো করাবেন? আশেপাশের একজন না, কয়েকজন ভুক্তভোগীর কাছে একটু খোঁজ নিন, যারা অতীতে এই চিকিৎসাগুলো নিয়েছেন বা এইরকম টেস্টগুলো করিয়েছেন। এমন বিশ্বস্ত ও সুপরিচিত ডায়াগনস্টিক সেন্টার বা ফার্টিলিটি ক্লিনিকে পরীক্ষাগুলো করাবেন, যেখানে দক্ষ টেকনিশিয়ান ও আধুনিক যন্ত্রপাতি রয়েছে। এই ক্ষেত্রে আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে নিতে পারেন। মূল কথা ভয় নয়, সঠিক পদক্ষেপ নিন, আস্থা রাখুন। এই পরীক্ষাগুলো আপনার বন্ধ্যাত্বের মূল কারণটি খুঁজে বের করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ধাপ। এই তথ্যগুলো একজন চিকিৎসককে আপনার আরোগ্যের জন্য প্রকৃত সমস্যাটি চিহ্নিত করে দেয় এবং সমাধানের পরিকল্পনা তৈরি করতে সাহায্য করে। আমাদের পরবর্তী পর্বে অর্থাৎ চতুর্থ পর্বে আমরা আলোচনা করব বন্ধ্যত্ব থেকে মুক্তি পেতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাস্তবসম্মত কিছু টিপস এন্ড ট্রিক্স নিয়ে। যে টিপস এন্ড ট্রিক্স গুলো না জানলে বিষয়টা এমন হবে যেন ফুটবল খেলার মাঠে প্লেয়ার আপনি, বলও আপনার পায়ে, অথচ দিন শেষে আপনি একটা গোলও করতে পারেননি। তো বুঝতেই পারছেন এই পর্বটা কতটা গুরুত্বপূর্ণ। এই পর্বটা দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি। ফি আমানিল্লাহ।